বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামায়াতের ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে মামলা হামলা করছে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এক দল অন্য দলের বিরুদ্ধে বলে মনে হলেও আসলে এসবই নাটক। সরকারের ব্যর্থতাকে ভুলিয়ে দিতে এইসব করা হচ্ছে। সবাই জানে যেই বিএনপি সেই জামায়াত, তারা ততদিনে আলাদা আলাদা দল যতদিন আওয়ামী লীগ রাজনীতির বাইরে। যেই আওয়ামী লীগ ফিরবে তখনই জামায়াত বিএনপি এক হয়ে যাবে। শুধুমাত্র আওয়ামী লীগকে যে কোনোভাবে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই শুধু ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে এই মারামারি তা নয়। এই নাটক সাধারণ মানুষ যাতে ধরে না ফেলে তার জন্য সংসদেও সরকার এবং বিরোধীদের এই নাটক করছে। ইলিয়াসরা চাইছে ছাত্রদের এই বিবাদ এমন জায়গায় না চলে যায় যাতে পরে আর সামলানো না যায়। তাই তিনি বলছেন জামায়াত বিএনপি বাইরে বিবাদ আর গোপনে দুই দলই এক। এটি দুই দলের ছাত্র নেতাদের বুঝতে হবে। আর এই নাটক যে চলছে এবং চালাতে হবে তার কারণটিও জানিয়েছে ইলিয়াস হোসেন। এখন এই যে একটা চ্যালেঞ্জ যে আওয়ামী লীগকে যেভাবেই হোক 10-15 বছর অন্তত রাজনীতি থেকে দূরে রেখে তাদেরকে পঙ্গু করতে হবে, এটা দুইটা দল যদি মিলেমিশে না থাকে তাহলে সম্ভব না। এখন এইখানে সরকারি দলের দায়িত্বশীলতার বিষয়টা খুব বেশি জরুরি। আমি প্রথমে শিবিরকে যেমন বললাম, ছাত্র দলকেও বলি, ভাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন শুনেছেন আজকে জামাত ইসলাম যেই সহনশীলতা আপনাদেরকে দেখিয়েছে এই নির্বাচনে? আমার জামাত ইসলামের বাইরে, আমি তো জামাত করি না, বাট আমি জামাতের বাইরে জামাতকে আমি পছন্দ করি, তাদের হয়ে আমি নির্বাচনে কাজ করেছি। জামাতের বাইরে যদি সবচেয়ে বেশি জানে সেটা মনে হয় আমি জানি। এখন জামাত ইসলামকে যদি নাকি আপনি মনে করেন যে নির্বাচনের রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের যেই কথাবার্তা, তারা যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, গত পরশু দিনের কথাই বলি, জামায়াতের আমির বাংলাদেশের ইতিহাসে প্রথম বিরোধী দলীয় নেতা একটা জাতীয় ক্রাইসিসে এরকম এই নির্বাচন থেকে এই পর্যন্ত বিএনপি যদি বিরোধী দলে যাইতো, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এর মধ্যে অন্তত 15 দিন হরতাল হয়ে যেত, সরকার পতনের আন্দোলন ডাক চলে আসতো। বিরোধী দলীয় নেতা বলে যে এটা সরকারের তৈরি করা সংকট না, এই সংকট বৈশ্বিক সংকট। শফিকুর রহমান বলে নাই সংসদে দাঁড়ায় এই কথা? বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বিরোধী দলীয় নেতা সরকারকে এইভাবে সাপোর্ট দিয়েছে? কোনোদিন দিয়েছে? কখনোই হয়নি। বিএনপির ব্যর্থতা এমন জায়গায় এসেছে যে তাদের সরকার ফেলার জন্য কোনো বিরোধী দলের প্রয়োজন নেই। সাধারণ জনগণই রাস্তায় নেমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। হয়তো এখানে জামায়াত এবং আওয়ামী লীগের কর্মীরাও থাকতে পারে, যে কারণে তারেক রহমান বাড়ির সুড়ঙ্গ বানাচ্ছেন যাতে কঠিন সময়ে পালাতে পারেন। তবে জামায়াত অনেক অপমান অত্যাচার সহ্য করেও তারা চেষ্টা করছে এই সরকার যেন টিকে থাকে, যেখানে তারেক রহমান তাদের সর্বসমক্ষে অপমান করছেন। দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে না। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। অনেকের মনে হতেই পারে জামায়াত কেন এই অপমান সহ্য করেও সরকারকে সমর্থন করছে। বিরোধী হিসাবে বিএনপি থাকলে কি করত সবার জানা। দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সরকার বলছে কোনো কিছুর অভাব নেই কিন্তু বাস্তবে কিছুই পাওয়া যাচ্ছে না, তাহলে কি সবকিছু চুরি যাচ্ছে? এখন সবাই বলছে বিএনপি আন্তর্জাতিক মানে চোর এবং চাঁদাবাজ, কিন্তু জামায়াতের আমির শফিকুর রহমান বলছেন দেশের এই সমস্যা বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে। আসলে হামের টিকা, জ্বালানির অভাবে কৃষকের মৃত্যু, বিদ্যুৎ, এই সব যুদ্ধের কারণে অপ্রতুল হয়নি, হয়েছে সরকারের সার্বিক ব্যর্থতায়। তবু বিরোধী দলের নেতা বলছেন আমরা সরকারকে আরো সময় দিতে চাই।
আসলে জামায়াতের ভয় হলো বেশি বিএনপির বিরোধিতা করলে আওয়ামী লীগ না চলে আসে। আসল ঘটনা হলো আওয়ামী লীগকে আটকে রাখা। এটি আমি আপনি বলছি না, বলছে জামায়াতের ঘনিষ্ঠ ব্যক্তি ইলিয়াস হোসেন। কিন্তু যে দলের ভিত দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে? আপনারা জানান আপনাদের মতামত। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থার গোপনীয় নথি ফাঁসের ঘটনা, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার ঝুঁকি এবং আঞ্চলিক ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। পুলিশ সদর দপ্তর থেকে একটি গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠী এবং অবৈধ অস্ত্রের বড় মজুদের তথ্য উঠে আসছে। এই নথিতে সতর্ক করা হয়েছে যে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সহ জাতীয় সংসদ ভবনে বড় ধরনের সমন্বিত হামলার পরিকল্পনা করছে। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বৃদ্ধির সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সশস্ত্র তৎপরতা বেড়েছে। পুলিশ জানিয়েছে, ক্যাম্পের সক্রিয় বিভিন্ন গোষ্ঠী ক্যাম্পের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করেছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করছে। ডক্টর ইউনূস এবং পরবর্তীতে বর্তমান তারেক সরকারের আমলে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণের নামে তথাকথিত মানবিক করিডোর বা ত্রাণ করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব উঠেছিল, যা ভারতের নিরাপত্তা উদ্বেগের কারণ হয়েছে। বিশ্লেষকদের মতে এটি ভিনদেশি স্বার্থ উদ্ধারের চেষ্টা। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির সাথে সীমান্ত সুরক্ষার স্বার্থে অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে, তবে কোনো অবস্থাতেই জাতীয় স্বার্থ বিরোধী করিডোর দেওয়া হবে না। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছেন যে দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ক্ষতি করে এমন কোনো করিডোর বা বিদেশি শক্তি তৎপরতা বাংলাদেশে সেনাবাহিনী মেনে নেবে না। তিনি রক্তাক্ত করিডোর বা ব্লাডি করিডোর ব্যবসার তীব্র বিরোধিতা করেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ইউএন প্রস্তাবিত করিডোর নিয়ে প্রাথমিক ইতিবাচক অবস্থানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তবে সেনাবাহিনী কঠোর অবস্থানের পর সরকার অবস্থান পাল্টায়। ভারত উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এ ধরনের করিডোর যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমী শক্তির প্রক্সি যুদ্ধের ক্ষেত্র হতে পারে, যা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। 2026 সালের এপ্রিলে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ একদিকে রোহিঙ্গা ক্যাম্পের জঙ্গি ঝুঁকি ও অন্যদিকে রাখাইন সীমান্ত নিয়ে ভূরাজনৈতিক চাপের সম্মুখীন। পুলিশ ও সেনাবাহিনীর গোয়েন্দা রিপোর্টে বড় ধরনের হামলার শঙ্কা প্রকাশ করা হলেও নিরাপত্তা বাহিনী তা প্রতিরোধে সচেষ্ট হয়েছে। 2026 সালে এপ্রিল মাসে বাংলাদেশ এক নজিরবিহীন নিরাপত্তা সংকটের যে মুখোমুখি দাঁড়িয়েছে তা বিভিন্ন অসমর্থিত সূত্র মারফত উঠে আসছে। প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে, এই হামলার পরিকল্পনা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক, বিশেষ করে পাকিস্তান ভিত্তিক তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর আদলে বাংলাদেশের সক্রিয় চরমপন্থী গোষ্ঠীগুলো জড়িত থাকতে পারে। চাঞ্চল্যকর তথ্যে বিমান বাহিনীতে বিএএফ তালিবানি ভাবধারায় বিশ্বাসী জঙ্গির উপস্থিতি এবং পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুলিশের সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের গোপন নথি ফাঁস হয়। এই নথিগুলোতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে শাহবাগের মতো জনাকীর্ণ এলাকা এবং সংসদ ভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকার সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে। নথিগুলো নির্দেশ করে যে লজিস্টিক সাপোর্ট এবং হামলার পরিকল্পনায় পাকিস্তান ভিত্তিক আইএসআই এর সহায়তা টিটিপি নেটওয়ার্ক কাজ করছে। হামলার ধরন হিসেবে আইইডি ব্যবহার এবং একই সময় একাধিক স্থানে হামলার ছক তৈরি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তর থেকে। গোয়েন্দা প্রতিবেদন মিডিয়া রিপোর্টে জানা যাচ্ছে, বিমান বাহিনীর গোয়েন্দা শাখার নিজেদের বাহিনীর ভিতরেই গভীর শিকড় গেড়ে বসা চরমপন্থীদের অস্তিত্ব শনাক্ত করেছে। এপ্রিলে 20 তারিখের আশেপাশে চালানোর অভিযানে অন্তত 2 জন অফিসার সহ বেশ কয়েকজন এয়ারম্যানকে টিটিপির সাথে যোগাযোগের থাকার অভিযোগ আটক করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, সন্দেহভাজনদের মধ্যে 9 থেকে 10 জন সদস্য পাকিস্তান সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। বাহিনীর অভ্যন্তরে এই স্লিপার সেলের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী জঙ্গি গোষ্ঠীগুলো শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। তাদের পরিকল্পনা ছিল জাতীয় সংসদ ভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং ভিআইপি এলাকায় হামলা চালিয়ে দেশে অস্থিরতা তৈরি করা। তালিবানি স্টাইলে জনসমক্ষে মৃত্যুদণ্ড বা কট্টরপন্থী মতবাদ চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে এই হামলার ছক কষা হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনার পর বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থাতেই রাখা হয়েছে এবং বাহিনীর অভ্যন্তরীণ নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা এসবি এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি
রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে ঢাকা, পল্টন, তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা একটি চিঠির মাধ্যমে গত 23 এপ্রিল 2026 তারিখে এই সতর্কতা জারি করা হয়। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে যে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ইস্তিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর নিরাপত্তা বাহিনীর 2 জন চাকরিচ্যুত সদস্যের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিল। এছাড়া বিদেশের কিছু সূত্র অনুযায়ী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি 2026 সালের জন্য তাদের নতুন সাংগঠনিক কাঠামোতে একটি এয়ার ফোর্স ইউনিট গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে তারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব বা সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। 2026 সালের এই পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের নয়, বরং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের হুমকির মুখে পড়েছে। সূত্রে খবর, পুলিশের গোপন নথি ফাঁসের ঘটনা, গোয়েন্দা সংস্থায় ব্যর্থতা বা বাহিনীর ভিতরে থাকা কোনো দুষ্কৃতী চক্রের সম্পৃক্ততা নির্দেশ করে। একই সাথে বিমান বাহিনীর মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কট্টরপন্থীদের প্রবেশ প্রমাণ করে যে চরমপন্থী মতাদর্শ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। ফাঁস হওয়া তথ্য ও বিমান বাহিনীর ভিতরের অভিযান, এই দুই পরিস্থিতি মিলে বাংলাদেশে একটি নিরাপত্তাবিহীন পরিস্থিতি তৈরি করেছে। সংসদ ভবনে যে কোনো ধরনের হামলা রাষ্ট্রকে ভয়াবহ অস্থিতিশীলতার দিকেই ঠেলে দিতে পারে, বিশেষজ্ঞদের এমনই মত। ফলে দ্রুততার সাথে গোয়েন্দা নথির নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। একসময় ইউনূস সরকার বুক ফুলিয়ে প্রচার করত যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, কিন্তু বর্তমান সরকারের আমলে দেশে ফের মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশ পুলিশের শীর্ষ মহল জানিয়েছে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি ফের হামলা চালানো কলকাঠি নাড়ছে। গত কয়েক দশকে বাংলাদেশে একাধিক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। সূত্রে খবর, তারেক রহমানের আমলে দেশে বাড়ছে জঙ্গি তৎপরতা। একাধিক এলাকায় জেহাদি কার্যক্রম চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। এসবের মধ্যে উঠে এসেছে আরও এক বিস্ফোরক খবর। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সম্প্রতি এক বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে, আর তা হলো গোপনে সে দেশের ঘরে ঘাঁটি গেড়ে বসে আছে পাক জঙ্গিরা। সূত্রে খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সঙ্গে যোগসাজশ মিলেছে বাংলাদেশের বহু বায়ুসেনার আধিকারিকের। অর্থাৎ বাংলাদেশে বায়ুসেনার আধিকারিকটা এখন ঘরের শুক্র বিভীষণ হয়ে উঠেছে। চাঞ্চল্যকর এই খবর সামনে আসতেই নড়ে চড়ে বসেছে বিএনপি প্রশাসন। বাংলাদেশ বায়ুসেনা স্কোয়াডে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের তৎপরতার খবরের পরে 1 সপ্তাহ ধরে চলছে অভিযান। বাংলাদেশ বায়ুসেনা বিভাগে চালানো হয়েছে কড়াকড়ি। এবার ফোর্সের আধিকারিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। সে সঙ্গে বায়ুসেনার কর্তাদের সমস্ত ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান বায়ুসেনা ঘাঁটিগুলিতে একনাগাড়ে চিরুনি তল্লাশি চালিয়েছে বিএএফ তথা বাংলাদেশ এয়ারফোর্সের গোয়েন্দা বিভাগ। আর গোটা বিষয়টা ঘটেছে যখন বাংলাদেশের সেনাবাহিনীর চিফ জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া সফরে ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য, এই চিরুনি তল্লাশির সময় দেশ ছেড়ে গা ঢাকা দেন বাংলাদেশ বায়ুসেনার 4 জন আধিকারিক। মনে করা হচ্ছে পাক সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তারা। বিপদ বুঝে আপাতত দেশ ছেড়েছেন তারা। সূত্রে খবর, পাকিস্তান, পর্তুগাল সহ বিভিন্ন দেশে ওই 4 জন গা ঢাকা দিয়েছেন বলে খবর। সূত্র বলছে, জঙ্গি যোগে এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। রাজনীতির কারবারিরা প্রশ্ন তুলছেন যে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানের সঙ্গে বায়ুসেনার যোগাযোগ কতখানি গভীরে। বিএসএফ এর নিশানা এখন চট্টগ্রাম, কক্সবাজার সহ আরো কয়েকটি বিমান ঘাঁটি। দিন রাত এক করে চলছে অভিযান। বিমান ঘাঁটি নিরাপত্তা এই কদিনে আরো জোরদার করা হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তানে ক্রমাগত টিটিপি জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা বেড়েছে। পাকিস্তান আফগানিস্তান প্রতিবেশী হলেও সম্পর্ক কখনো স্থায়ীভাবে ভালো ছিল না। 1947 সালে নতুন রাষ্ট্র পাকিস্তান জাতিসংঘভুক্ত হতে গেলে একটি মাত্র দেশ বিরোধিতা করে, আর সেটি ছিল আফগানিস্তান। আফগানরা মনে করে তাদের অনেক এলাকা নিয়ে পাকিস্তান গড়ে উঠেছে। আবার এই আফগান পর্তুনদের সংগঠন টিটিএ কে এবং তারও আগে আফগান মুজাহিদদের পাকিস্তান সশস্ত্র বাহিনী আরও 2টি দেশের সঙ্গে মিলে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে কাবুলে ক্ষমতা দখলে সহায়তা করেছে। তখন উদ্দেশ্য ছিল আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে সাম্যবাদী রাজনীতির আগমন ঠেকানো। এটাও প্রত্যাশা ছিল কাবুলে ক্ষমতা পেয়ে তালিবান
অগ্রযাত্রা সেখানেই থিতু থাকবে এবং পাকিস্তানে এই মতাদর্শের বিস্তার রোধ ইসলামাবাদকে সাহায্য করবে। কিন্তু ইতিহাসের কৌতুক বলতে হয়, নিজেদের ভূখণ্ডে ছড়িয়ে পড়া টিটিপির রাজনীতির জন্য ইসলামাবাদের সরকার কাবুলের পশতুন শাসকদেরই দায়ী করছে। এখন আফগান শাসকরা প্রতিনিয়ত বলছেন টিটিপি একান্তই পাকিস্তান ভিত্তিক, এতে কাবুলের হাত নেই। পারস্পরিক এই ঝগড়া কেবল মুখে সীমাবদ্ধ নেই, উভয় দেশ কয়েকবার গোলা বারুদও ছোড়াছুড়ি করেছে। সব মিলিয়ে পদ্মা পারে যে ফের জঙ্গি সক্রিয়তা বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে ফের প্রয়োজন শেখ হাসিনাকে, এমনটাই মনে করছে সে দেশের রাজনীতির কারবারিরা। বিশেষজ্ঞদের একাংশের মতে সাম্প্রতিক পরিস্থিতি থেকে বিএনপি সরকার কোনোভাবেই দেশকে পুনরুদ্ধার করতে পারবেন না। এই টালমাটাল সময় দেশের একমাত্র ত্রাতা হতে পারেন শেখ হাসিনাই। কিন্তু চাইলেই কি শেখ হাসিনাকে ফেরানো যাবে? আপাতত ভারতের আশ্রয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অন্তরালে থেকেই তিনি আলোচনা চালাচ্ছেন, বৈঠক করছেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সূত্রের খবর, পুত্র সাজিব ওয়াজেদ জয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনাও সারতে পারেন তিনি। মায়ের সঙ্গে এই নিয়েও আলোচনা সারতে জয় চলতি মাসের শেষ দিকে হয়তো ভারতে আসবেন। সম্প্রতি বেশ কিছু ইস্যুতে জ্বলছে বাংলাদেশ, যার মধ্যে কয়েকটি কারণ সবথেকে বেশি উল্লেখযোগ্য। অন্যতম হলো লোডশেডিং ও জ্বালানি সমস্যা। সূত্রের খবর, বিদ্যুৎ খাতে বড়সড় অঙ্কের বকেয়া রয়েছে আদানির কাছে। সেই বকেয়া মেটাতে তারা বাংলাদেশ সরকারকে চিঠিও দিয়েছে। বাংলাদেশে গরমের চোটে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ, শিখে উঠছে পড়াশোনা, কৃষিকাজ থেকে বিভিন্ন পরিষেবা কার্যত সবই থমকে রয়েছে। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে বিদ্যুতের ঘাটতির ফলে এরপর রাস্তায় বেরোতে বাধ্য হবেন ওপার বাংলার মানুষজন। এর পাশাপাশি জ্বালানির সংকট তো আছেই। পেট্রোল কেনার লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন জনগণ। কিন্তু দেশের সরকার তো বলছে উল্টো কথা। জ্বালানি মন্ত্রীর কথায় দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। তাই যদি হবে তাহলে কেন জ্বালানির জন্য লম্বা লাইন? ফলে ভবিষ্যতে শিল্প শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। তাই যদি হয় তাহলে তার দায় কে নেবে? তখন কি তারেক রহমানের বিএনপি সরকার মেনে নেবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল? তারা সংসদে যে অধ্যাদেশ এনে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ বহাল রাখার আইন আনলো, তাকে খুব প্রয়োজন ছিল। এখন আওয়ামী লীগ বাংলাদেশে কিছুটা হলেও ব্যাকফুটে, কিন্তু তার জায়গায় নতুন সরকার গড়ে কিভাবে দেশ চালাচ্ছেন তারেক? এই প্রশ্নগুলো কিন্তু অনেকদিন থেকেই বাংলাদেশে অভ্যন্তরে উঠতে শুরু করেছে। দেশের রাস্তাঘাট সহ একাধিক পরিষেবায় তারেকের সরকার ডাহাফেল, এমনই অভিযোগ উঠছে খোদ দেশের অন্তরে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই, যার জ্বলন্ত উদাহরণ দেশে হামে আক্রান্ত হয়ে পরপর শিশু মৃত্যু। অবশ্য এর দায় আগের ইউনূস সরকারের উপরে চাপিয়েছেন তারেক রহমান। মুখে বলেছেন, আমরা হাম প্রতিরোধ করতে যথাযথ পদক্ষেপ করেছি। কিন্তু প্রশ্ন হলো, তবে কি করে এত মায়ের কোল খালি হলো? কেন পর্যাপ্ত পরিমাণে টিকাকরণ হচ্ছে না হামের? এসব প্রশ্নের উত্তর কে দেবে? তাই দেশের জনগণের একাংশ চায় সমস্ত বাধা কাটিয়ে দেশে প্রত্যাবর্তন করুন শেখ হাসিনা, নয়তো এরপরে বিএনপি সরকার সোনার বাংলাকে ধ্বংসস্তূপের বাংলাদেশ বানিয়ে ছাড়বে। আর তাদের সঙ্গী হবে মদতপুষ্ট ছাত্রনেতারা। কবে ঘুম ভাঙবে বিএনপি সরকারের? কবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনার? কবে বিএনপি থামাবে লুটপাটের রাজত্ব? কবে দেশে জারি হবে আইনের শাসন? উত্তর খুঁজছে বাংলাদেশ। আওয়ামী লীগ ফিরে আসা ষড়যন্ত্র করছে, হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে এই একটি বক্তব্যকে ঘিরে। কেউ এটিকে রাজনৈতিক হুঙ্কার দেখলেও কেউ কেউ মনে করছেন গভীর আতঙ্কে ভুগছেন হাসনাত আব্দুল্লাহ। শুধু তিনি নন, তার মতো একাধিক নেতা, ছাত্রনেতা এমন গভীর আতঙ্কে ভুগছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ ক্ষমতা থেকে গিয়েছে প্রায় 2 বছর হয়ে গেল। সে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের নেত্রী দেশেই নেই। এদিকে আইনের মাধ্যমে বিল পাশ করিয়ে নিষিদ্ধকরণ করা হয়েছে, কিন্তু তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও এখনো পর্যন্ত ফিরে আসার আতঙ্কে ভয় পাচ্ছেন ছাত্রনেতারা। যেমন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ গোপনে রাজনীতিতে ফিরে আসার জন্য ষড়যন্ত্র করছে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। এর পরপরই প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হাসনাত আব্দুল্লাহ একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার দলকে নিয়ে ঠিক এমনই বিতর্কিত মন্তব্য করেছেন। শুধু তাই নয়, পর্দার আড়ালে থেকে আবারও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।
তিনি দাবি করেন এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক পুনর্গঠন নয়, বরং ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। যদিও তিনি তার অভিযোগের পক্ষে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি, তবুও তার বক্তব্য দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপরই বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল বিষয়টি নিয়ে নিজেদের মতো করে একাধিক বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ এটিকে বাস্তবসম্মত সতর্কবার্তা বলছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল এই অভিযোগকে ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এবং ষড়যন্ত্রের মতো কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। তবে হাসনাত আব্দুল্লাহ এই প্রথম নয়, এর আগেও তিনি এমন মন্তব্য করেছিলেন। 2024 সালে সদ্য আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক ঘটনা বিবৃতির পর আওয়ামী লীগ রাজনৈতিক ক্ষমতা ফিরে পেতে গোপনে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। এমনকি কিছুদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি মন্তব্য করেন। তিনি বলেন, জয় আমেরিকা থেকে দিল্লিতে যাচ্ছেন মায়ের হাত থেকে দলের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু প্রমাণ কি? সেই প্রমাণ তারা কেউ দেখাতে পারেনি। কিন্তু মাঝে মধ্যেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের খবর দিয়ে রাজনৈতিক মহলের শোরগোল পড়ে যায়। যদিও এর জেরে শেখ হাসিনা বা তার দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে না থেকেও রয়ে গিয়েছেন, এভাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই প্রাচীন দলকে জোর করে মেটিকুলাস ডিজাইন করে দেশ থেকে বিতাড়িত করলেও সাধারণ মানুষের মনে আওয়ামী লীগ যে রয়ে গিয়েছে সেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দেখলেই বোঝা যায়। আওয়ামী লীগের সমস্ত ভোটটা গিয়েছে বিএনপির ঝুলিতে, যে কারণে জিতেছে বিএনপি। কিন্তু অবাক করার মতন বিষয়, তারাই এখন দলটি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ছাত্রদের এই আতঙ্কই সত্যি হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।